বলছি আমার নাম্বারটা হয়ে গেছে করা কি মানে আমার টাইমের মধ্যে আসেনি, ইনক্লুড করতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ ওই স্যারের কাছে রয়েছে নাম্বার। ওটাই পার্সোনাল নাম্বার। অসুবিধা নেই, একটা তো কাজ করতে হবে। আজকে করে থাকবে মোটা শুনুন এই যে তার বসে থাকে ওই যে নাম্বারটা ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। শুরু করবো? এটার সময় কত? আসলে সময়ের দিকে নেগেটিভ আলোচনা করতে হচ্ছে তো, যার জন্য কাট করতে হচ্ছে আর কি, মানে বিস্তৃত আলোচনা। মানে গোটা কবিতাটাই আলোচনা করে দিই নাকি? একদিনে করা সম্ভব হয় না, তবুও ক্লাসে লিখে করে শুরু করো। প্রিয় ছাত্রছাত্রীদের কাছে ভাঙড় 1 নম্বর ব্লকের ভাঙড়ের ক্লাসরুম থেকে সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকের আমরা শুধু আমরা নই, সারা বিশ্বের মানুষ যে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে, যে করোনা ভাইরাস চোখে দেখা যায় না, কিন্তু সে যেন আমাদের কিভাবে তাড়িয়ে বেড়াচ্ছে এবং তার আতঙ্কে আমরা প্রত্যেকটা
প্রত্যেকটা মুহূর্ত একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি। তবুও কিন্তু এরকম একটা সময়ের সীমার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের 1 নম্বর ব্লকের শ্রদ্ধেয় বিডিও মহোদয় ছেলে মেয়েদের পড়ার স্বার্থে এই অনলাইন ক্লাসরুম চালু করেছেন। যেটা বলা হয়েছে আজকের হয়তো এটা একেবারে লাইভ টেলিকাস্ট দেখা যাবে যাদের কাছে বিশেষ করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা আমাদের শ্রদ্ধেয় আমাদের মধু স্যার রয়েছেন, তাঁর পৃষ্ঠপোষকতায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের এই লাইভ টেলিকাস্টের ক্লাসগুলো চলছে। ছাত্রছাত্রীদের কাছে বারবার করে বলবো, তোমরা বিশেষ করে যাদের পঠন পাঠন এখনও ভালো করে সম্ভব হচ্ছে না হওয়াটা স্বাভাবিক, যেহেতু স্কুল বন্ধ রয়েছে, পড়াশুনো প্রায় বন্ধ হওয়ার মুখে, সেই দিকে তাকিয়ে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি বিশেষ করে আমাদের মধু স্যার, তিনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকের এই ক্লাসের অবতারণা করেছেন। এই ক্লাসগুলো চলবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে বারবার করে বলবো যে তোমরা এগুলো চেষ্টা করবে কিভাবে অ্যাকসেপ্ট করা যায়, এবং ক্লাস চলার পরে বা ক্লাস চলার মাঝে মাঝে যদি বিশেষ কিছু প্রশ্ন থাকে সেই বিষয়ের উপরে আমাদের মধু স্যার রয়েছেন বা আরও কে বিডিও সাহেব হয়তো রয়েছেন, তাদের কাছে তোমরা প্রশ্নগুলো করলে আমি সহজে আলোচনাকালে প্রশ্নগুলো পেয়ে যাব, যেটা আমার পক্ষে আলোচনা করতে অত্যন্ত সহজ এবং সুবিধা হবে বলে মনে করি। এশিয়া মহাদেশের প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে জানো তো? জানো তোমরা অনেকেই, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের আমরা সেই প্রবাদ প্রতিম প্রতিভাধর বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা একটা কবিতা, যেটা আমাদের 10ম শ্রেণীর সিলেবাসের মধ্যে রয়েছে, সেই আফ্রিকা কবিতা আজ আমি তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে পুরো কবিতার আলোচনা অত্যন্ত দুরূহ ব্যাপার, কিন্তু এ কাজ আমাকে করতেই হবে এই স্বল্প সময়ের নিরিখে। যাই হোক, আমি কবিতা আলোচনার পূর্বে কবি সম্পর্কে তোমাদের 2-4টে কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যে কবির সময়সীমা 1861 থেকে 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং মাতা সারদা দেবী। খুব জমিদার বংশে তিনি জন্মেছিলেন, এবং বালক রবীন্দ্রনাথ প্রথমে ওরিয়েন্টাল সেমিনারিতে, তারপর বেঙ্গল একাডেমি, নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুল ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোটবেলায় শিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু একটা কথা আমার বলতে বারবার করে মনে হচ্ছে যে এই প্রথাগত বিদ্যালয় জীবনের গণ্ডির মধ্যে যে শিক্ষা ব্যবস্থা, সেইটাকে তিনি আন্তরিকভাবে মেনে নিতে পারেননি। তাই তিনি ওই স্কুল জীবনের গণ্ডির বাইরে বাড়িতে বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা শুরু করলেন। একটা ছোট্ট ঘটনা বলি। তার ছোটবেলার বাড়িতে এক শিক্ষাগুরু ছিলেন, নাম তার সাতকড়ি দত্ত। তো সাতকড়ি দত্ত তাকে পড়াতেন, এবং পড়ানোর সময়ে 2টো লাইন কবির কাছে লিখে দিয়ে বলেছিলেন যে এর পরের 2টো লাইন তুমি যোগ করো তো। সেই 2টো লাইন গুরুদেবের শিক্ষক কি লিখেছিলেন জানো? লিখেছিলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। এর পরে কবি যে 2 লাইন যোগ করলেন সেটা হলো, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা
সুখে জলক্রীড়া করে। এই দুটো লাইন শুনে গুরুদেব বলেছিলেন, সত্যিই আগামী দিনে তুমি একজন বিশিষ্ট মানুষ হিসাবে সমাজে পরিচিতি লাভ করবে। মাত্র 12 থেকে শুরু করে 8 বছর, 9 বছর বা 12 বছর এরকম সময় থেকে শুরু করে 80 বছর পর্যন্ত সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি সোনার ফসল ফলিয়েছেন। সে কারণে তার কাব্য পরিক্রমা যত সহজেই বলার কথা ভাবি না কেন বলা সম্ভব নয়। আমি প্রসঙ্গক্রমে তার শুধুমাত্র কয়েকটি বিখ্যাত কাব্য কবিতার কথা উল্লেখ করব, কারণ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার কল্যাণ হাতের স্পর্শ থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ সাহিত্যের সমস্ত শাখাতেই মানে কি তিনি একবারে ফুলে ফসলে পল্লবে একেবারে সব কিছু যেন বান ডেকিয়ে দিয়েছেন, একেবারে বলা যেতে পারে। তার বিখ্যাত কয়েকটা কাব্যের নাম হলো মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, খেয়া, পত্রপুট, প্রান্তিক, সেজুতি, আকাশপ্রদীপ, বলাকা। তার বিখ্যাত একটা কাব্যের নাম হলো বলাকা। আর এছাড়া গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, এগুলো তো অধ্যাত্ম পর্বের কবিতা। এখানে তো সেই পর্ব বিভাগ তো আর করা যাবে না, সময়ের যেহেতু একটা ব্যাপার রয়েছে। যাই হোক, তিনি গীতাঞ্জলির, তোমরা অনেকে জানো অনেকে জানো না, বিষয়টা মনোযোগ দিয়ে জেনে নাও। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, তিনি কিন্তু গীতাঞ্জলি বাংলা কাব্যের জন্য নোবেল পুরস্কার পাননি। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ নাম তার সং অফারিংস। সং অফারিংস। এই সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। যাই হোক, আর সাহিত্যের আরও তো অনেক শাখা, আমি বলেছি গান, গল্প, নাটক, উপন্যাস, কাব্য কবিতা, সব জায়গাতেই তার কল্যাণ হাতের স্পর্শ রয়েছে। আমাদের সেদিকে আলোকপাত করা আজকে আর সম্ভব নয়, তাই আমরা একেবারে আলোচনার একেবারে সঠিক জায়গায় আসছি। আজকের আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যের অন্তর্গত আফ্রিকা কবিতাটি। আফ্রিকা অর্থাৎ সেই আফ্রিকা মহাদেশের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, যে আফ্রিকা মহাদেশ একবার সেই মুসলিনীর সেই ইথিওপিয়া সেই আক্রমণের প্রসঙ্গ সেখানে রয়েছে। অর্থাৎ আয়তনের বিচারে আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, এবং সেই আফ্রিকায় অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেই প্রাকৃতিক সম্পদের লোভে সাম্রাজ্যবাদী শক্তির দল, যারা সভ্যতা গর্বী মানুষ বলে কবি এই কবিতা উল্লেখ করেছেন, ব্যঙ্গ কথা রয়েছে মিশে রয়েছে, এই কথার মধ্যে কবির ব্যঙ্গ মিশে রয়েছে। তারা কি করলো? তারা সেই প্রাকৃতিক সম্পদের লোভে এবং ওই আফ্রিকার মানুষকে কৃতদাস বানানোর উদ্দেশ্যে একদিন আফ্রিকা দখল করলো, এবং এই দখল করে সেখানকার মানুষদের উপরে চালালো অকথ্য অত্যাচার, নির্যাতন। সেই অকথ্য নির্যাতন, সেই নির্যাতন যেটা রবীন্দ্রনাথ খুব মর্মে মর্মে উপলব্ধি করেছেন, এবং কবির অনুজ কবি অমিয় চক্রবর্তী তাকে অনুরোধ করেছিলেন ওই আফ্রিকাকে নিয়ে একটা কবিতা লেখার জন্য। অনুজ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে কবি এই আফ্রিকা কবিতা লিখেছিলেন। আমরা এবারে একেবারে কবিতার আলোচনায় আসব। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতার সরব পাঠ আমি ক্লাস 9-এও এর আগে বলেছি, এবং দশম শ্রেণীর ছাত্র যারা উপস্থিত রয়েছে আজকের আলোচনায় তারা সম্ভব হলে বইটা সামনে নিয়ে বসবে, এবং বইটা সামনে নিয়ে বসে প্রত্যেকটা পংক্তির অর্থ, আমার আলোচনা করা পংক্তির অর্থ তোমরা চেষ্টা করবে অনুধাবন করার। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে প্রশ্নপত্র পাঠিয়ে দেবে, আলোচনায় রাখব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আমরা কবিতার সরব পাঠে আসছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আমরা এই পর্যন্ত ব্যাখ্যা করে নেব, তারপরে আমরা আবার পরবর্তী অংশের সরব পাঠ সহ ব্যাখ্যায় প্রবেশ করব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত শব্দের অর্থ ইতস্তত, বিক্ষিপ্ত বা বিহ্বল হতে পারে। অর্থাৎ সেই যে আফ্রিকা, সেখানে রয়েছে সভ্যতার বিন্যাস পর্বের সূচনা কিন্তু তখনও হয়নি। তখন প্রকৃতি ছিল একান্তভাবে আদিমতায় আচ্ছন্ন। তাই কবি বলেছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। এছাড়াও সেই যে সেই টেকটনিক প্লেট, ভূবিদ্যায় রয়েছে টেকটনিক প্লেট, সেই টেকটনিক প্লেটের স্থানান্তর ঘটায়। সেখান থেকে আফ্রিকান প্লেটের জন্ম হয় এবং প্রাচ্যের মহাদেশ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যায়। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, বিধ্বস্ত শব্দের অর্থ ধ্বংসপ্রাপ্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ উপনিষদের নিরিখে বলা যেতে পারে এই জগতের স্রষ্টা হলেন স্বয়ং জগদীশ্বর বা ঈশ্বর, যাকে আমরা আল্লাহ বলে জানি, যাকে আমরা গড বলে জানি। সেই ঈশ্বর হোক, আল্লাহ হোক, তিনি হলেন এই জগতের স্রষ্টা। এবং আসলে তিনি একজন শিল্পীর মতোই। একজন শিল্পী যেমন রং তুলি নিয়ে ছবি আঁকতে বসেন, সেই ছবি আঁকতে গিয়ে তাকে নানান সময়ে কাটাকুটি করতে হয়, পরিবর্তন পরিমার্জন করতে হয়, ঠিক তেমনি একেবারে সৃষ্টির সেই উষা লগ্নে কবি যখন আফ্রিকার প্রসঙ্গ আলোচনায় আসছেন, সেই পৃথিবীর জন্ম প্রসঙ্গে আসছেন, সেই সময় কিন্তু তিনি যে ওই আফ্রিকা মহাদেশকে সৃষ্টি করলেন, সেই আফ্রিকা মহাদেশ কিন্তু তার ঠিক যেই জগৎ সৃষ্টির তখন তার ঠিকঠাক করে আসছিল না যেন মাথায়। তিনি একবার করে কি, যার জন্য তিনি কি কোনো সময়ে মাথা নাড়াচ্ছেন, বীতশ্রদ্ধ হয়ে উঠছেন, আবার তাকে ভাঙছেন গড়ছেন, এই করতে করতে এই ভাঙা গাড়ার খেলায় তিনি যেন মেতে উঠেছিলেন। তাই কবি এই কথাগুলো উল্লেখ করেছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র শব্দের অর্থ ভয়ঙ্কর, ভয়ঙ্কর সমুদ্র সে কি করলো, পৃথিবীর প্রাচ্য অংশ থেকে প্রাচী ধরিত্রীর বুকের থেকে, অর্থাৎ প্রাচ্য পৃথিবী থেকে কি করলো, যে ওই আফ্রিকা মহাদেশকে একেবারে আলাদা করে ছড়ল এবং ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। এই যে আফ্রিকা মহাদেশ, এটা হলো
ঘন অরণ্যে পরিপূর্ণ, ঘন অরণ্যে পরিপূর্ণ আফ্রিকা, সেই ঘন অরণ্যে যে পরিপূর্ণ আফ্রিকা, সেখানে বড় বড় বৃক্ষ রয়েছে এবং এত বড় বড় বৃক্ষ থাকার দরুন সেখানে এমনকি সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। সেই রকম একটা জায়গা যেখানে কি অরণ্যে পরিপূর্ণ আফ্রিকা। স্যার একটুখানি ইন্টারাপশন করছে, আমার বাড়ি থেকে জানি না সেই রকম মা তো অসুস্থ রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনার পরে কথা হবে, রাখবেন না পরে। আমি কবিতাটা আলোচনায় আছি, প্রথম প্যারা আমি যেটা আলোচনা করছি তোমরা বুঝতে পারলে বুঝো, আর নইলে তোমাদের দেওয়া প্রশ্নটা আমি স্যারের কাছ থেকে হাতে নিয়েছি। এই প্রথম স্তবক আলোচনার পরে তোমার এই প্রশ্ন উত্তরের আলোচনায় আসো। ধৈর্য ধরে শোনো, দেখো এবং অনুভব করো। প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, অর্থাৎ পৃথিবীর প্রাচ্য অংশ থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করলো এবং যেন তাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে বেঁধে রাখলো। বনস্পতি মানে আমি বলেছি বনের বড় বড় গাছকে বলা হয় বনস্পতি। আফ্রিকার যে জঙ্গল, ঘন অরণ্য, সেখানে বড় বড় গাছের সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে এবং এইসব বড় বড় গাছ থাকার কারণে সেখানে আলো, সূর্যের আলো সেখানে প্রায় প্রবেশ করতে পারে না বললেই চলে। এই অর্থে কবি কৃপণ কথাটা ব্যবহার করেছেন, কৃপণ আলোর অন্তঃপুরে। অন্তঃপুর শব্দের অর্থ তোমরা জানো, অন্দরমহল। এবং সেখানে অর্থাৎ কি আফ্রিকা মহাদেশের ভিতরে আলো পৌঁছাতে পারে না বড় বড় গাছ থাকার কারণে। বা অন্য একটা দিক থেকে বলা যায়, যেহেতু আফ্রিকা পিছিয়ে পড়া মহাদেশ, সেখানে সভ্যতার আলোক বড্ড একটা পৌঁছায় না, যে কারণে কবি খুবই সুকৌশলে এই কৃপণ কথাটা প্রয়োগ করেছেন বলে মনে হয়। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সৃষ্টির আদি লগ্নে উত্তাল সমুদ্র, আমি বলেছি যে উত্তাল সমুদ্র প্রাচী ধরিত্রীর স্থলভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং সেই যে সেখানে একটা নিভৃত অবকাশ বলছে, নির্জন অবসরে, নির্জন অবসর তাকে বলা নিভৃত অবকাশ। তুমি রহস্য সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গম মানে যেখানে যাওয়া খুব দুরূহ ব্যাপার, অসম্ভব, সেই দুর্গমের রহস্য যেন কবি সেখানে থেকে সংকেতের মধ্য দিয়ে এবং চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। সেখানকার জল, সেখানকার স্থল, দুর্বোধ যে সংকেত, সব যেন তিনি আসলে চেতনাতীত মনে এবং কি যে সেই ইশারায় তিনি সেগুলো কি অনুধাবন করার চেষ্টা করছিলেন এবং কি প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই জাদুমন্ত্র, মন্ত্র মানে রবীন্দ্রনাথ তো এক জায়গায় বলেছেন যে মন্ত্র হলো যা আমাদের মননে সাহায্য করে। চেতনাতীত মনে মানে যেটা হচ্ছে সাধারণ মননের একেবারে বাইরের ব্যাপার। তো সেই যে আত্মজাগরণের মুহূর্তে, সেই আত্মজাগরণের সময়ে তিনি কিন্তু সেখানকার যে সাধারণ বোধের বাইরের বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করেছেন। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের বেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভীর নাদে।
তাণ্ডব নৃত্য আমরা সবাই জানি। আর দুন্দুভি হচ্ছে দামামা জাতীয় এক ধরনের প্রাচীন বাদ্যযন্ত্র বিশেষ। আর নিনাদ শব্দের অর্থ শব্দ, অর্থাৎ কি শঙ্কা মানে ভয়, বিরূপের ছদ্মবেশে মানে আত্মগোপনের জন্য যে পরিধেয় বস্ত্র সেটাকে বলা হয় ছদ্মবেশ। এবং বিরূপ শব্দের অর্থ কুরূপ। আর শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা মানে ভয়কে হার মানানোর জন্য আপনাকে তিনি খুব কর্কশ করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় এক ভয়ঙ্কর পরিবেশে তাণ্ডবের দুন্দুভি নিনাদে, অর্থাৎ কি যে সেই দামামা জাতীয় বাদ্যযন্ত্রের কথা এখানে বলা হয়েছে। এবারে আমরা পরবর্তী স্তবের আলোচনায় আসছি। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নগ্রের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কবি এই স্তবকে এসে বলেছেন হায় ছায়াবৃতা, অর্থাৎ আফ্রিকা মহাদেশকে তিনি ছায়াবৃতা বলে উল্লেখ করেছেন। কারণ আমি আমার আলোচনার পূর্বেও জানিয়েছি যে আফ্রিকা হলো অরণ্য সংকুল মহাদেশ, সেখানে সূর্যালোক প্রায় পৌঁছায় না বললেই চলে, তাই সেটাকে ছায়াবৃতা বলেছেন। অর্থাৎ এই যে আফ্রিকা মহাদেশ, কবির কল্পনায় আফ্রিকা যেন একটা মানবী রূপ লাভ করেছে এবং সেই মানবী রূপী আফ্রিকাকে কি বলেছেন কবি? ছায়াবৃতা বলে উল্লেখ করেছেন। ছায়াবৃত আর ছায়াবৃতা স্ত্রীলিঙ্গে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। কালো ঘোমটার নিচে, ঘোমটা মানে অবগুণ্ঠন। আমরা জানি যে ঘোমটা দেওয়া হয়, সেই ঘোমটা দেওয়ার জন্য যাতে আমার নিজের পরিচয়টা খুব সহজে সবাই বুঝতে না পারে, সেই কালো ঘোমটা দিয়ে যেন আফ্রিকাকে মুড়ে রাখা হয়েছিল। এবং কি এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে। ওরা বলতে মানবতার পূজারী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওরা বলতে সেই সাম্রাজ্যবাদী শক্তি, ইউরোপের সেই মানুষ ধরার দলকে বুঝিয়েছেন। এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, অর্থাৎ হাত কড়ি মানে লোহার শিকল বিশেষ, মানুষকে বন্দি করার কাজে ব্যবহৃত হয়। তারা সেই লোহার শিকল নিয়ে এলো। ওরা মানে কারা? আমি বলেছি ওরা মানে সাম্রাজ্যবাদী শক্তির দল। তারা এসে কি করলো? আফ্রিকার মানুষকে, আফ্রিকাকে তারা দখল করলো প্রাকৃতিক সম্পদের লোভে এবং সেখানকার মানুষকে কৃতদাসে পরিণত করার জন্যে, এবং তাকে বন্দি করে আফ্রিকার মানুষকে তারা কৃতদাস রূপে তারা ব্যবহার করতে লাগলো এবং সেখানকার সম্পদ তারা লুট করে নিয়ে গেল। এবং কি যে ওই কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষা শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা এবং আবিল শব্দের অর্থ কলুষিত বা পঙ্কিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, অর্থাৎ সেই যে মানুষ ধরার দল, যাদের নখ হচ্ছে তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে। নেগড়ে বাঘ বনের অত্যন্ত হিংস্রতম প্রাণী। মানুষকে একবার যদি তারা আক্রমণ করে, মানুষের আর বাঁচার কোনো জায়গা থাকে না। এবং সেই সাম্রাজ্যবাদী শক্তির মানুষকে কবি যেন বলেছেন এরা নেকড়ে বাঘের থেকে, ক্ষুধার্ত নেকড়ের থেকে, হিংস্র নেকড়ের থেকে এরা আরও বেশি ভয়ঙ্কর। তাই তাদেরকে কবি বললেন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল। ওইসব মানুষরা এসে আফ্রিকাকে
উপনিবেশ বানিয়ে সভ্য দেশগুলি আফ্রিকার মানুষকে কৃতদাস রূপে ব্যবহারের জন্য তারা ধরে নিয়ে যেত। কবি বলেন, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ। গর্ব শব্দের অর্থ অহংকার। যে সাম্রাজ্যবাদী শক্তির কথা আমরা বলেছি, সেই সাম্রাজ্যবাদী শক্তির মানুষ, তারা শিল্প, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান, ইউরোপের মানুষ তারা কিন্তু সব দিক থেকে এগিয়ে রয়েছে। তারা সংস্কৃতি সম্পন্ন মানুষ, তারা সুসভ্য সমাজের মানুষ নামে পরিচিত। কিন্তু সেই মুখোশধারী মানুষ তাদের সেই যদি কিনা সামনের মুখোশটা সরিয়ে নেওয়া যায়, তাহলে তাদের প্রকৃত রূপটা মানব সমাজে ধরা পড়ে। গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সূর্যহারা অরণ্য, ঘন অন্ধকার। সূর্যহারা অরণ্য বলতে অরণ্যের যে আরও অন্ধকার ঘনীভূত হওয়া রূপটিকে কবি এখানে আরও স্পষ্ট করে বুঝিয়েছেন। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন করল মানে অনাবৃত করল, সকলের সামনে সেটাকে একেবারে যেন খুলে দিল। অমানুষতা মানে অমানবিকতা, এবং তাদের সেই অমানবিকতার বলি হতে হলো আফ্রিকার সেই সব মানুষকে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অদ্ভুত কথা এখানে বললেন। তোমার ভাষাহীন ক্রন্দনে, তাদের ক্রন্দন, সেই আফ্রিকাবাসীর ক্রন্দন হয়েছিল কি সীমাহীন। তাদের প্রতিকার করার পথ তো নেই, এবং তাদের ভাষা ছিল না প্রতিবাদের। তাই কবি বলেছেন কি, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এবং ধুলো এবং তাদের যে চোখের জল সব কিছু মিলে মিশে যেন একেবারে সেখানকার মাটি একেবারে কর্দমাক্ত হয়ে উঠল, পিচ্ছিল হয়ে গেল সেখানকার মানুষের চলার রাস্তা। বিভৎস কাদার পিণ্ড, খুব বিভৎস মানে ঘৃণ্য বা কদর্য কাদার পিণ্ড তৈরি হলো তাদের চোখের জল এবং কান্নার অশ্রু দিয়ে। তারা কি করে সেখানে কাদার পিণ্ডে পরিণত হয়ে গেল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এবং তাদের রক্ত এবং অশ্রুতে মিলে মিশে সেখানকার ধুলো একেবারে যেন কর্দমাক্ত হয়ে উঠল। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তাদেরকে কবি বলেছেন, দস্যু দলের সঙ্গে তুলনা করেছেন কবি রবীন্দ্রনাথ। সভ্য জগতের মানুষ তারা, যাদেরকে আমরা সংস্কৃতি সম্পন্ন মনে করি, যাদেরকে আমরা জ্ঞান বিজ্ঞানে সব দিক থেকে এগিয়ে থাকা মানুষের সঙ্গে তুলনাকারী। সেই সব ইউরোপীয় সুসভ্য সমাজের মুখোশধারী মানুষ, তারা দিনের পর দিন আফ্রিকার মানুষকে এইভাবে লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা নয়, অত্যাচার এবং নিপীড়ন করতে লাগলো এবং চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তারা আফ্রিকাকে উপনিবেশ বানালো এবং লুণ্ঠন করে তার ঐতিহ্য এবং ইতিহাসকে এইভাবে কলঙ্কিত করল।
খুবই আক্ষেপের বিষয় যে একটা দেশের একটা মহাদেশের সভ্যতা সংস্কৃতি যারা সভ্য সমাজের মানুষ নামে পরিচিত, কিভাবে তারা যে এরকম একটা নৃশংস কাজ করতে পারল। বারবার করে বলেছি, রবীন্দ্রনাথ কিন্তু সবসময় সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন। সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার কলম বারবার করে গর্জে উঠেছে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সমুদ্র পারে বলতে সেই সব সাম্রাজ্যবাদীদের এলাকার কথা বলা হয়েছে, সেই সব ইউরোপীয় সুসভ্য দেশের কথা বলা হয়েছে, যেখানে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল। তারা যেন দেবতার আরাধনায় রত রয়েছে। সকালে সন্ধ্যায় দেবতার নামে সেখানে তারা ওই মন্দিরে মন্দিরে ঘণ্টা বাজিয়েছে। শিশুরা নিরাপদে মায়ের কোলে খেলছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আরাধনা শব্দের অর্থ হলো উপাসনা। আরাধনা শব্দের অর্থ কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা, সুন্দরের উপাসনা ধ্বনিত হচ্ছিল। এবারে কবিতার একেবারে অন্তিম স্তবকের আলোচনা। আমি সময়ের দিকে তাকিয়ে এগোনোর কথা ভাবছি। সময় কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আর মাত্র 15 মিনিট সময় রয়েছে আমার হাতে। তার মধ্যে আলোচনাটার সমাপ্তি ঘটাতে হবে যে কোনো মূল্যে। কবিতার একেবারে অন্তিম স্তবকের আলোচনায় এসে আমি দেখছি, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সায়ংকাল বা সন্ধ্যাকাল। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা, তাহলে প্রদোষকাল শব্দের অর্থ দাঁড়ায় সন্ধ্যাকাল বা সায়ংকাল। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। রুদ্ধশ্বাস শব্দের অর্থ শ্বাস গ্রহণ তথা শ্বাস বর্জন, যেখানে একেবারে স্তব্ধ, অর্থাৎ শ্বাস গ্রহণ করাও সম্ভব নয়, শ্বাস বর্জন করাও সম্ভব নয়। একদম একেবারে কবি বলতে চেয়েছেন একটা একেবারে থমথমে একটা নিস্তব্ধ পরিবেশ। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, মানবতার পূজারী কবি রবীন্দ্রনাথ বারবার করে আলোচ্য কবিতায় সেই সব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে নানান রকম কথা ছুড়ে দিলেন। এবার তিনি এখানে এসে বললেন, যখন গুপ্ত গহ্বর থেকে, অজানা কোনো গর্ত থেকে পশুরা বেরিয়ে এলো। কবি
খুব স্বাভাবিকভাবেই সেই সাম্রাজ্যবাদী শক্তির মানুষকে বলেছেন পশুর সঙ্গে তারা তুলনীয়। যখন গুপ্ত গহ্বর থেকে, যখন গুপ্ত গোপন গুহা থেকে যেমন পশুরা বেরিয়ে আসে, ঠিক সেই রকমভাবে ওই সাম্রাজ্যবাদী মানুষদের দল বেরিয়ে এসেছিল তারা, এবং অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করেছিল দিনের অন্তিম কাল। দিনের অন্তিম কাল মানে একেবারে দিনের শেষ সময় তারা ঘোষণা করলো। কবি একেবারে কবিতার শেষ অংশে এসে বললেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যুগান্তের কবি বলতে, যুগান্তের মানে যুগের অবসান। কবি যেন দেখেছেন কি যুগের অবসান আসন্ন, এবং সেই যুগের অবসানে কবি যুগান্তের কবিকে, কোন এক কবিকে, আসলে এই কবি কোন এক কল্পিত কবির কথা কবি বলেছেন, যে কল্পিত কবি এসে ওই মানহারা মানবী তথা আফ্রিকা মহাদেশের কাছে এসে নত জানু হয়ে তাদের উপরে যে অত্যাচার, অবিচার, যে অত্যাচার, যে নৃশংসভাবে তাদেরকে শোষণ পীড়ন করা হয়েছে, ক্ষমা চেয়ে নিক তার বিরুদ্ধে। কবি জানেন, কবি বিশ্বাস করতেন অন্যায় অত্যাচার সেটা কিন্তু তার বিনিময়ে অত্যাচার দিয়েই কিন্তু তাকে হিংসা দিয়েই কিন্তু হিংসাকে জয় করা যায় না। তাই কবি কল্পিত কবিকে আহ্বান জানিয়েছেন তার কবিতার একেবারে শেষাংশে, এবং তিনি ওই মানহারা মানবী, আসলে কবি আফ্রিকাকে, কবি কল্পনায় যেন আফ্রিকা একটা মান হারিয়েছে যে নারী, তাকে বলা হয় মানহারা মানবী। অর্থাৎ আফ্রিকার কাছে এসে দাঁড়াবেন যিনি, এসে কি বলেছেন যে বলো ক্ষমা করো, এবং সেই ক্ষমার মধ্য দিয়ে হিংস্র প্রলাপ, প্রলাপ মানে কি, প্রলাপ শব্দের অর্থ হচ্ছে অর্থহীন উক্তি, এবং সেই প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ সভ্যতার শেষ পুণ্যবাণী হলো কি, কল্পিত কবিকে কবি আহ্বান জানিয়েছেন তিনি আসবেন এবং এসে সেই কি করবেন, যে ওই অত্যাচারীর কাছে নতজানু হয়ে দাঁড়াবেন, বসবেন, এবং তার কাছ থেকে কবি ক্ষমা চেয়ে নিতে বলেছেন, এবং সেটাই হবে একটা কাঙ্ক্ষিত বিষয়। আমরা অতি সংক্ষেপে আমাদের আলোচ্য আফ্রিকা কবিতাটা আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে, আমি সেই সব ছাত্রছাত্রীদের নাম করার সাথে সাথে প্রশ্ন এবং উত্তরটা বলার চেষ্টা করছি। রামিজ আনসারি, রামিজ আনসারি তুমি প্রশ্ন করেছো, এলো মানুষ ধরার দল, কারা মানুষ ধরতে এলো? আলোচনায় আমি তোমাদের বলেছি, তবু তোমাদের আর একবার বলি, মানুষ ধরার দল বলতে কবি সেই সব ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির, সেই সব সাম্রাজ্যবাদী মানুষদের কথা বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির কথা বলেছেন মানুষ ধরার দল বলতে। দ্বিতীয় প্রশ্ন, রামিজ আনসারি, সেখানে নিভৃত অবকাশে তুমি বলতে কি আফ্রিকাকে বোঝানো হয়েছে? এই তুমি এটা একটা সর্বনাম পদ, এবং তুমি বলতে কবি সচেতনভাবেই আফ্রিকাকে বুঝিয়েছেন। ক্লাস 10 বাংলা রামিজ আনসারি প্রশ্ন, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে হবে শব্দটা, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, নিজের প্রতি অসন্তোষ কেন? আমরা জানি আসলে স্রষ্টা মাত্রই কিন্তু শিল্পী, শিল্পী মাত্রই স্রষ্টা। একজন শিল্পী যখন তিনি তুলি নিয়ে, রং নিয়ে ছবি আঁকতে বসেন, তাকে নানান সময়ে কাটাকাটি করতে হয়,
একটু মুছছেন, আবার একটু তিনি আঁকছেন, মনে হচ্ছে কি যে সঠিক রূপ যেন তিনি দিতে পারলেন না, আরেকটু ভালো হলে ভালো হতো। তো সৃষ্টির একেবারে উষালগ্নে কবি যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই আফ্রিকা মহাদেশের প্রসঙ্গ রয়েছে, তিনি তাকে আরও আরও সুন্দর করে রূপ দেওয়ার জন্য ওই কি করছেন, নিজের প্রতি একটা অসন্তোষ অনুভব করছেন যে আরেকটু ভালো হলে ভালো হতো, আরেকটু পরিবর্তন পরিমার্জন করলে মনে হয় সুন্দর হতো। সৃষ্টির একেবারে যথার্থ সময়ে কবির এটাই অনুভব। একেবারে শেষে না, এখনো দুটো রয়েছে। রামিজ আনসারি, তুমি আরেকটা প্রশ্ন করেছো, তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গমের সংগৃহীত কি এটা তথ্যের রহস্য কীরূপ? আসলে আফ্রিকা মহাদেশ সে হলো ঘন জঙ্গলে ঘেরা এক বিরাট মহাদেশ। সেখানে আমি আলোচনাকালে বলেছি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এবং যে প্রাকৃতিক সম্পদের লোভে ওই সভ্যতা গর্বী মানুষ বলে যারা পরিচিত, তারা বিভিন্ন সময়ে আক্রমণের থাবা বসিয়েছে ওই দেশকে দখল করার জন্যে এবং ওই দেশের মানুষকে কৃতদাস বানানোর জন্যে। এবং দুর্গমের সংগৃহীত তথ্য রহস্যটা আসলে এই কারণেই যে বড় বড় বনস্পতি ঘেরা মহাদেশ, সেখানের যে গোপন প্রকৃতি আরও জটিল বিষয় রয়েছে, সেগুলো খুবই কিন্তু বুঝে নেওয়া খুব দুরূহ ব্যাপার। আমরা একেবারে লাস্ট প্রশ্নে এসেছি। রামিজ আনসারির, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি ও দিনের অন্তিমকাল বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকাল বলতে একেবারে শেষ সময়ের কথা বলা হয়েছে। এই যে সাম্রাজ্যবাদী শক্তি, তারা যখন বুঝলো যে এখানকার মানুষদের উপরে অত্যাচার নিপীড়ন কিন্তু কম নয়, কম করা হয়নি তাদের উপরে অত্যাচার নিপীড়ন, এবং সেই অশুভ মুহূর্তে তারা একেবারে যেন ভাবল কি যে দিনের শেষ সময় এসেছে, যুগের অবসান ঘটবে, অন্য যুগ আসবে, এবং কি হবে যে সেখানকার মানুষরা আবার নতুন করে নতুন ভাবনার আলোকে তারা জীবনযাপন করতে পারবে। আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে। ছাত্রছাত্রীদের আমি বলেছি এই সময়ের মধ্যে আমাকে আলোচনাটা সমাপ্ত করতে হবে। তোমাদেরকে আমি বিষয়টা চেষ্টা করেছি যথাযথভাবে বোঝানোর জন্য। সময়াভাবে গোটা বিষয়টা পুরোপুরি হয়তো আরেকটু আলোচনা করলে ভালো হতো। যে কবিতাটা দুদিনের আলোচনার বিষয়বস্তু, সেটা একদিন আলোচনা করা সম্ভব নয়। যাই হোক, সেই কাজ যখন করতে হলো, সংক্ষেপে করতে হলো। আশা রাখছি তোমরা যারা ছাত্রছাত্রী আমার আলোচনাটা শুনেছো, তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে। কোনো প্রশ্ন মনে উদিত হলে তোমরা যারা এই কর্ণধার যারা রয়েছেন, আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যারা রয়েছেন, ভাঙড়ের ক্লাসরুমের পরিচালক বা আয়োজক, তাদের কাছে ফোন করবে, এবং ফোন করার পরে যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেই প্রশ্নগুলো আমি নিশ্চয়ই হাতে পাবো, এবং হাতে পেলে তোমাদের যথাযোগ্য উত্তর আমি তোমাদেরকে জানিয়ে দিতে সক্ষম হব। আবার আমার ছাত্রছাত্রীদের হার্দিক অভিনন্দন জানিয়ে অদ্যকার আলোচনা সমাপ্ত করছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, ঘর থেকে বাইরে বেরিয়েও না, তবেই আমরা আজকের এই আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে পারব। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।